যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন ঠিক এভাবেই আমার অন্তরে ঝড় উঠেছিল। বুকের বাঁ পাশটায় হাত চেপে অনুভব করেছিলাম হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইছিল আমার। তারপর সেদিন চাঁদনি রাতে তোমাকে পাজাকোলা করে যখন আমি হাঁটছিলাম, তোমার মাথাটা ঠিক আমার বুকের এখানটায় ছিল, বাঁ পাশটায়। তুমি যদি সজ্ঞানে থাকতে টের পেয়ে যেতে। ঠিক মনের গভীরে কি চলছিল বোঝাতে পারবো না মায়াবতী। সেদিন আমার মেলায় যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল তুমি। মায়া মুখ তুলে তাকায় অসীমের পানে, অতি আচার্য ভঙ্গিতে তাকিয়ে থাকে অপলক। কথাগুলো শুনে ভীষণ এলোমেলো লাগে তার কাছে। এত সব কথার কিছুই সে জানে না। তার স্কুলের ঘটনা থেকে শুরু করে নীলা মিলার ভাষ্য অনুযায়ী রোজ রোজ বাড়ির পথে যাওয়া, শাপলা বিল, মেলা, লুকিয়ে বাবার ডায়েরি আনা, সকল কিছু সে ভাবতে থাকে। অসীমের মতো এমন একটা মানুষ অতি ক্ষুদ্র এই মায়ার জন্য আড়ালে আড়ালে এসব করে বসে আছে, অথচ মায়া কখনো বুঝতেও পারেনি। বিয়ের এতগুলো দিনে সে শুধু বুঝতে পেরেছে অসীম নামক মানুষটা মায়াকে অসম্ভব রকমের ভালোবাসে। তার মানে তার এই ভালোবাসার শুরুটা তাহলে বিয়ের আগে থেকেই। গভীর আগ্রহ নিয়ে মায়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায়। অসীম বুঝতে পারে তা। মায়াকে বিছানায় বসিয়ে দিতে দিতে বলে, এবার নিশ্চয়ই ভাবছো বিয়েটা করেছিলাম কিভাবে? মায়া হ্যাঁ সূচক মাথা নাড়ে। অসীম ঘর থেকে বেরিয়ে গিয়ে মিনিট দুয়েক পর আবার ফিরে আসে। হাতে তার আলতার কৌটা। মেঝেতে বসে মায়ার পা দুটো নিজের হাঁটুর উপর উঠিয়ে সযত্নে পায়ের গোড়ালিতে আলতা পরিয়ে দেয় অসীম। তোমাকে দ্বিতীয়বারে দেখতে আমি মেলাতে গিয়েছিলাম। এরপর তোমার কথা প্রথমে আমি মাকে জানাই। সরাসরি বলেছিলাম তোমাকে বিয়ে করতে চাই, যেভাবেই হোক এনে দাও। মা খুব খুশি হয়ে জিজ্ঞেস করেছিল তোমার সম্পর্কে। এরপর সব শুনে সে আমাকে যা বলল আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। কারণ তোমাকে নাকি সে একবার মেলাতে দেখেছিল, পছন্দ করে এসেছে। আমাকে বলতে চেয়েছিল তার আগে আমি চেয়ে বসি। কি অদ্ভুত না বলো? মেলার কথা মনে পড়ে মায়ার। নিজের শাশুড়ি মাকে সেও মেলাতে একবার দেখেছিল। মনে করতে থাকে কথাগুলো। তোমাকে তো প্রথম শাপলা বিলি দেখেছিলাম আমি। কি বিশ্রী কাজটাই না করেছিলে আমার সাথে, সিসি। বমি করে ভাসিয়ে দিয়েছিলে আমার জামা কাপড়, যা তা অবস্থা করেছিলে আমার। তখন তোমার মুখের অবস্থাটা যা ছিল না, কি ভয়টাই না তুমি পেয়েছিলে বাপরে বাপ, যেন এক্ষুনি আমি তোমাকে গিলে খাবো। কথাগুলো বলতে গিয়ে বারবার হাসতে থাকে অসীম। হাসি যেন থামেই না তার। মায়া স্থির হয়ে যায়, ঘোর লাগা নয়নে তাকিয়ে থাকে অসীমের দিকে। হাসিতে এই লোকটাকে বড্ড বেশি ভালো লাগে তার। মনের গভীরটায় ঝড় উঠে যায় ও মুহূর্তের ভেতর। তার গধূ বর্ণ ফর্সা গালের খোঁচা দাড়িতে হাত বোলাতে ইচ্ছে করে বারবার। কি যেন এক কঠিন মোহে বন্দি পড়ে মায়া। অসীমের এমন খাপছাড়া হাসিতে মায়াও ফিক করে হেসে ফেলে। তা দেখে যেন প্রাণ জুড়িয়ে যায় অসীমের। অসীম আবার বলতে থাকে, খোদাতালা তোমাকে আমার জন্য পাঠিয়েছেন বলেই আমাদের এমন আকস্মিক দেখা। শাপলা বিলে তোমার সাথে ওইভাবে দেখা হওয়ার পর তোমার কথা আমি নিরাজের থেকে শুনেছি। সে হয়তো বুঝতে পারেনি, ভেবেছিল তুমি আমার সাথে আমার কাণ্ড করায় আমি বিরক্ত হয়ে বারবার তোমার সম্পর্কে এটা ওটা জিজ্ঞেস করছি। আমার বিশ্বাস ছিল মেলাতে তুমি আসবে, আবার আমাদের দেখা হবে। সেই বিশ্বাসের জোরে সত্যি দেখা হয়ে গেল। তুমি নিজে থেকে দেখা দিলে। কোনো এক পাগলের পাগলামিতে ভয় পেয়ে ছুটে সাহায্যের জন্য আমার কাছে গিয়ে থামলে। এরপর পলাশ হারিয়ে গেল, আবার আমাদের দেখা হলো। আমিও মায়ার জেলে বন্দী হয়ে গেলাম। দু একবার তোমার বাড়ির পথেও গিয়েছিলাম তোমাকে লুকিয়ে দেখার জন্য। এরপর কিছু লোকের মন ভেঙে এ বাড়ির সকলের সাথে যুদ্ধ করে তোমাকে বিয়ে করেছি। দাদাজানের সাথে তো যুদ্ধ এখনো শেষই হয়নি। মায়া তার সরল চোখের চাহনি মেঝেতে নিক্ষেপ করে অতি নিম্ন সুরে জিজ্ঞেস করে, সবাইকে কষ্ট না দিলেও পারতেন, কেন করতে গেলেন এসব? আলতা পরানো থামিয়ে দিয়ে মায়ার পায়ের বুড়ো আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে দিয়ে অসীম খানিকটা নাটকীয় রাগ দেখিয়ে বলে,
কেন মানে কি আবার? তোমাকে ভালোবাসি যে তাই। এই সাধারণ কথাটা সবাই জেনে গেছে, আর তুমি জানো না? তোমাকে তো। কথার মাঝে অসীমকে থামিয়ে দিয়ে মায়া চট করে জিজ্ঞেস করে, মেধা আজ এ বাড়িতে আসবে আপনি জানেন? অসীম ধীর গতিতে উঠে দাঁড়ায়। মায়ার কথার কোনরূপ প্রতিক্রিয়া দেখা যায় না। হাতে থাকা আলতার কৌটাটা এক প্রকার ছুঁড়ে মারে বিছানার পাশে থাকা বড় জলচৌকির ওপর। মায়া স্যাত করে ওঠে, 2 কদম পিছিয়ে যায়। মেধাকে নিয়ে প্রশ্ন করায় সে বিরক্ত হলো না রাগ হলো মায়া বুঝতে পারে না। খানিকটা কাঁপা কাঁপা গলায় আবার বলতে থাকে, ছোট চাচার ঘরের পাশ দিয়ে এ ঘরে আসার সময় কথাটা শুনতে পাই। মেধাকে এবারই সবাই চেনে তাই না? ছোট চাচার দাদাজান চেয়েছিল মেধার সাথে আপনার বিয়ে হবে। মায়ার কথায় তৎক্ষণাৎ অসীমের চোখে মুখে কিছুটা পরিবর্তন চলে আসে। কপালে ভাঁজ পড়ে যায়, ভুরুদয় কুঁচকে আসে, তাতে বিরক্তির ছায়া স্পষ্ট। সামান্য ভয়ের আভাও ছড়িয়ে পড়ে মুখশ্রীতে। অসীম ঠিক এই চিন্তাটাই অস্থির হয়েছিল, কখন না জানি মায়া জেনে যায় তার সাথে মেধার বিয়ে হওয়ার কথা ছিল। এমনকি বহুদিনের সম্পর্কে আবদ্ধ ছিল তারা দুজন। সেই মেধা এখন সারাক্ষণ অসীমের চারপাশে ঘুরে বেড়ায়, সুযোগ পেলে অতীতের বাহানায় আঁকড়ে ধরতে চায়, নিজের করে পেতে চায়। মায়ার জায়গায় যে কেউ হলেও বিষয়টাকে বিশ্রীভাবে দেখবে, ভুল বুঝবে, কষ্ট পাবে, খুবই স্বাভাবিক। অসীম সম্পর্কেও না জানি কি ভাবনা তার। সরল সোজা মায়া বলে সেদিন মেধার জড়িয়ে ধরা ব্যাপারটা নিয়ে অসীমের সাথে জোরাজুরি করেননি সে। অসীম অন্যদিকে পাশ ফিরে শান্ত গলায় বলে, এ বাড়িতে মেধার যাতায়াত প্রায়। ও নীলু মিলুর বোন হয়, ছোট চাচির ভাইয়ের মেয়ে। ও আজ আসবে আমি জানতাম না, জানলে আসতাম না। অসীম দৌড়িকে দরজা বন্ধ করে মায়ের পাশে এসে বসে 2 হাতে নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখে। নিচু স্বরে বলতে শুরু করে, অতীতে ঘটে যাওয়া যে সকল ছেলে মানুষের গল্প। এই দুনিয়ার মানুষ তো অতিথি মাত্র, একসময় সবাইকে যেতে হয়। এখানে থাকা কেবল এক ক্ষণস্থায়ী বিরতি। দুনিয়ার মায়া ত্যাগ করেই আমরা পরের যাত্রায় যাই। ক্ষণিকের মায়া, হাসি, কান্না সবই একদিন ফুরিয়ে যায়। আর এই ফুরিয়ে যাওয়ার মধ্য দিয়ে জীবনের সত্য মিশে থাকে। পাড়ি জমাতে হয় পরপারে। জাবেদা বেগম চলে গেছেন আজ 2 দিন পার হয়েছে। এই 2 দিন না খাওয়া ছেড়ে দিয়ে দিন রাত কেঁদে কেঁদে চোখ মুখ শুকিয়ে গেছে মায়ার। দাদি মারা যাওয়ার খবর শুনে মায়াকে নিয়ে গ্রামে এসেছে অসীম। বাড়ির সকলের অবস্থা মনমরা। মুর্শিদার আহাজারির শেষ নেই। ক্ষণে ক্ষণে গুনগুনিয়ে কেঁদে ওঠে। বাড়িটাতে সে একা পড়ে রইল। মায়ার বিয়ে হয়ে চলে যাওয়ার পর থেকে এই দুটো মানুষ সারাদিন একসঙ্গে গল্প করে কাটিয়ে দিত। কলি এসে যোগ দিত তাদের সাথে। বৃদ্ধা মানুষটা অসুস্থ হওয়ার পর থেকে প্রায় কলি এসে সেবা যত্ন করত তাকে। জাবেদা কলিকে কাছে বসিয়ে মায়ার ছেলেবেলার মজার মজার কাহিনী শোনাত। মায়া কেমন ছিল, কত আদরের ছিল, কি কি করত সব। পলাশ আর কলি দুজনে 2 পাশে বসে গল্প শুনত আর হাসত। মায়াকে বড্ড ভালোবাসত মানুষটা। কলির সাথে পুকুর পাড়ে বসে আসছে মায়া। দুজন হাত ধরাধরি করে পা ঝুলিয়ে বসে আছে। কতদিন পর আজ 2 বান্ধবীর দেখা, কিন্তু আগের থেকে কেমন আলাদা হয়ে গেছে দুজনেই। বিয়ের পর মায়া সুন্দরী থেকে আরো সুন্দরী হয়ে গেছে। কিশোরী থেকে যেন কিছুটা নারীতে পরিণত হয়েছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোই যেন বলে দেয় সে বিবাহিত। কলি বরাবরের মতো আবারও হেসে উঠে বলে, তুই কত সুন্দর রে মায়া, আমি যদি তোর মতো হইতাম তাইলে হয়তো নিরাজ সাহেব আমারে ভালোবাসত। মায়া চোখ ঘুরিয়ে কলির দিকে ভালো করে তাকায়। কলি ভীষণ বদলে গেছে, চোখের নিচে কালি পড়েছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়েটা। মেয়েটা অসুন্দর এমন না, অনেক মায়া তার মুখে, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। কেউ যদি এই রূপের মায়া একবার পড়ে যায় তাহলে সেই মর্ম বুঝতে পারবে। কিন্তু আজ মেয়েটাকে সত্যি কেমন একটা দেখাচ্ছে। চোখে মুখে অসহায়তার ছাপে স্পষ্ট। তোর কি হয়েছে কলি, এমন কেন হয়ে গেছিস? আগে তো এমন ছিলি না। কত কষ্ট লুকেও তুই দিব্যি হেসে খেলে পার করে দিতে।
কি হয়েছে বল না আমাকে। ফিক করে হেসে ফেলে কলি, অসহায় ভঙ্গিতে মায়ার কাঁধে মাথা রাখে। ওইসব কথা রাখতো, অল্প কয়দিনই তো আসিস, খালি খালি মনটা তোর ভাঙা যাইব। বলবি না তাই না? এই কয়দিনেই পর হয়ে গেলাম আমি। ঠিক আছে, বলতে হবে না। কলি মনে মনে হতাশা নিয়ে বলে, তুই চলে যাওয়ার পর অনেক কিছু হয়ে গেছে রে মায়া, আমার আর কাউরে পাওয়ার অধিকার নাই, সব শেষ হয়ে গেছে। বিকাল হয়ে গেছে, চল বাড়ি যাই। তোর নিশ্চয় অসীম ভাই খুঁজতেছে। আহারে বেচারা, বউ ছাড়া একটুও বোঝে না। মায়া চোখ পাকিয়ে তাকায়। ফালতু কথা শিখে গেছিস? তোকে এসে বলে গেছে অসীম ভাই? কলি হাসতে হাসতে লুটুপুটি খায়। মায়া লজ্জা পাচ্ছে বুঝে আর রসিকতা শুরু করে। অসীম ভাই যে তোরে খুব আদর যত্ন করে, তোরে দেখলেই বোঝা যায়। হায়, নিরাজ সাহেব যদি আমারে একটু ভালোবাসতো। সামান্য একটু হায়। মাঝরাতে হালকা শীত পড়ায় গায়ে ঠান্ডা লাগছে অসীমের। ঘুম হচ্ছে না ঠিকভাবে, একটু পরপর নড়ে চড়ে এদিক ওদিক ঘুরে শুয়েও কাজ হচ্ছে না। মায়াকে বুকের সাথে মিশিয়ে না নিলে অসীমের ঘুম হয় না এখন আর। আসার পর থেকে মায়া তার মা আর ভাইয়ের সাথে ঘুমোয়। অসীম বারান্দায়, সে আগের ঘরটাতেই থাকে। যদিও এই ঘরে মুর্শিদা বেগম থাকতে বারণ করেছিল। যতই হোক বাড়ির জামাই, সে ঠিকভাবে আপ্যায়ন করতে না পারলে যেখানে সেখানে কি আর থাকতে দেয়া যায়? কিন্তু অসীম ইচ্ছে করে এই ঘরে থাকতে চেয়েছে। ঘুম হয় না অসীমের। উঠে বারান্দায় চলে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মায়ার সাথে দেখা হওয়ার মুহূর্তগুলো মনে পড়ে, মুচকি হাসে আপন মনে। আলগোছে খানিকক্ষণ পর অসীমের পাশে এসে চুপচাপ দাঁড়ায় মায়া। ঘুমাওনি? উঠে এলে কেন? মায়া সেভাবে দাঁড়িয়ে থাকে চুপচাপ, কোনো উত্তর দেয় না। অসীম বুঝতে পারে না মায়ের মনটা এখনো খারাপ। সেদিন মেধার সাথে তার সম্পর্কের খুঁটিনাটি শোনার পর থেকে মায়ার এই অবস্থা। যদিও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে গেছে, তারপরে অসীম বুঝতে পারছে তার ভেতরের খবর। কালকে আমরা আপনার মামার বাড়িতে যাব। কদিন থাকতে হবে বলতে পারছি না। মামা বারবার কল করে যাচ্ছে। জসিমের সাথেও দেখা হয় না অনেক দিন। দেখি 2 দিন থেকে তারপর শহরে ফিরব। ও আচ্ছা। আমাদের ভালোভাবে সংসার করা হচ্ছে না মায়া। যখনই তুমি আমার সাথে সহজ হতে শুরু করো, তখন থেকে আমাদের মাঝে কি যে একটা হয়ে যায়। তুমি আমার থেকে দূরে দূরে থাকো। এমন কেন হয় বলো তো? আমাকে কি ক্ষমা করা যায় না? আপনি কোনো অপরাধ করেননি। কাউকে ভালোবাসা তো অপরাধ না। ক্ষমা চাইতে হবে কেন তাহলে? আমার তো মনে হয় আমি অপরাধী। কিছুক্ষণ দম নিয়ে আবারও ও ভারী কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি মেধা আপুকে এত ভালোবাসতেন? অসীম ফিরে থাকা মায়ের মুখপানে অন্ধকারে ভাষা চোখ দুটোতে অশ্রু টলমল করছে। বড় পাপড়িগুলো ভিজে এলোমেলো হয়ে আছে। তার মানে এতক্ষণ মায়া কাঁদছিল। অসীম সেটা টের পায়নি। মেয়েটা এমন কেন মুখে ফুটে যেন নিজের ভেতরটা প্রকাশ করতে পারে না। অসীম বুঝতে পারে মায়া ভীষণ কষ্ট পেয়েছে, এটাই স্বাভাবিক। নিজের স্বামীর মুখে অন্য কোনো নারীর প্রতি ভালোবাসার কথা এসব শুনে যে কোনো বউরে এমন হয়, হোক সেটা অতীত। তবু মেনে নিতে কষ্ট হবে যে নিজের স্বামীর আগে একটা ভালোবাসার মানুষ ছিল, যার সাথে এত গভীর সম্পর্ক ছিল। বিয়ে অবধি গিয়ে সেটা শেষ মুহূর্তে আটকে যায় একটা ভুল বোঝাবুঝির কারণে। কিন্তু এখানে অসীমের দোষটা কোথায়? সব দোষ মেধার। বরাবরই মেধা বিলাসবহুল জীবন কাটাতে চাইতো। অনেক বেশি স্মার্টভাবে চলাফেরা করতে গিয়ে সবার সাথে সমানভাবে মেলামেশা করত। বন্ধু বান্ধব, বিলাসী জীবন আর অসীম সবটাই যেন তার কাছে একই রকম গুরুত্বের ছিল। সবসময় চাইতো অসীমকে নিয়ে স্বপ্নের দেশ প্যারিস পাড়ি দিবে মেধা। এক সময় যখন বিয়ের কথাবার্তা চলছিল, তখন মেধার সাথে অসীমের বনিবনা চলতে থাকে। মেধা চেয়েছিল বিয়ে করে বিদেশ পাড়ি দিবে, সেখানে বাকি জীবন কাটাবে। কিন্তু অসীম এমনটা চায়নি। সেই জেদ ধরে মেধা জেদের বসে একা বিদেশ চলে যায়, আর সেখানে সে একটা বিদেশি ছেলের সাথে সম্পর্কে জড়ায়। মূলত সেটা অসীমকে কষ্ট দেওয়ার জন্য, যাতে অসীম মেধাকে পেতে ওর ইচ্ছেগুলোকে মেনে নেয়। কিন্তু মেধার চেয়ে অসীম আরও এক ধাপ এগিয়ে। কষ্ট সে পেয়েছিল ঠিকই, কিন্তু সে বুঝতে পারে আসলে মেধার জীবনযাপনের সাথে তার অনেক অমিল। বউ হিসেবে যেমনটা বানাতে চেষ্টা করেছে মেধাকে,
তেমন হতেও পারবে না সে। এসব কিছু চিন্তা করে অসীম সরাসরি তাদের সম্পর্ক আর বিয়ে দুটোই ভেঙে দেয়। এমনকি মেধার নামটা তার জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে সব রকম চেষ্টা করে। যোগাযোগের সব পথ বন্ধ করে দেয়। মেধা সহ্য করতে না পেরে মরিয়া হয়ে দেশে ফিরে আসে। অসীমকে হাতে পায়ে ধরেও আর ফেরাতে পারে না। নিজের করা অনিচ্ছাকৃত ভুলের কথা ভেবে পাগলের মতো হয়ে যায় মেধা। দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ে, অসুস্থ হয়ে যায়। কিন্তু অসীমের নিজের মতো জীবন কাটাতে শুরু করে। সে বুঝতে পারে আসলে বয়স আর পরিবেশ অনুযায়ী ভুলভাল মানুষকে বাছাই করে নেওয়াটা স্বাভাবিক। তাই সে সব ভুলে যায়, পুরোপুরিভাবে নিজের মতো জীবনযাপন করতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। তারপর হঠাৎ দমকা হওয়ার মতো করে মায়া নামক কেউ একজন এসে তাকে শীতল করে দিয়ে যায়। কত মেয়েই না অসীমের জন্য পাগল, কিন্তু কার প্রতি অসীমের তেমন আগ্রহ ছিল না। কিন্তু মায়া এমনই একটা মেয়ে যাকে ভালো না বেসে সে থাকতেই পারেনি। তাকে সে ভুল করে বাছাই করেনি। সঠিক মানুষকে ভালোবাসার বউ করার বয়স এখন তার যথেষ্ট। অসীম নিজের চাইতো যাকে বেশি ভালোবাসে সে তার মায়াবতী। এটা একমাত্র সত্যি। এর আগে পিছিয়ে কিছুই আর নেই, থাকবেও না, ইহকালেও না, পরকালেও না। ভাবনার জগৎ থেকে বাস্তবে ফেরে অসীম। এতক্ষণ ধরে অতীতের কথাগুলো ভাবছিল, ততক্ষণে মায়া ঘরে চলে গেছে। সে নিজেও ধীর পায়ে ঢুকে পড়ে বারান্দার খুপড়ি ঘরটাতে। রোদ যেন আগুনের সোনালি ফলা হয়ে মাটির বুকে বিঁধে আছে। গাছের পাতাগুলো আলোয় ঝলসে উঠে থমকেই যাচ্ছে হঠাৎ। শুকনো পাতার মরমরে আওয়াজ তুলে দূরের খালে চুপচাপ দাঁড়িয়ে থাকা পানির উপর ভাসে ঝলমলে প্রতিফলন, যেন সূর্যের গায়ে কেউ কাঁচের টুকরো মুড়ে দিয়েছে। বাতাস নেই বললেই চলে, শুধু গরমের ভারে নুয়ে পড়া সময়ের শ্বাস প্রশ্বাস টের পাওয়া যায়। কোথাও এক অজানা সুর ভেসে আসে, হয়তো কোনো এক স্মৃতির ডাকে, হয়তো অদেখা কারো অপেক্ষায়। মনমরা হয়ে ভরা দুপুরবেলা ছাদে দাঁড়িয়ে আছে জবা। পাকা রাস্তার ওপর নজর রেখেছে সেই তখন থেকে। প্রিয় থেকে প্রিয়তম ব্যক্তির আগমন কখন ঘটবে তা দেখার জন্য ছটফট করছে। আজ বিকেল অসীমের আসার কথা। কতদিন পর প্রিয় পুরুষকে দেখা পাবে জবা। ভাবতে চোখে মুখে আলোর রেখা। তাকে দেখে আবার যদি কোনো বাড়াবাড়ি করে ফেলে জবার সাথে কেমন আচরণ করবে অসীম সাফায়াত? আগের মতোই কি এড়িয়ে চলবে, নিচু নজরে দেখবে কি? জবার যে বিয়ে ঠিক হয়ে গেছে এটা জানার পর কি সে খুব খুশি হবে নাকি সামান্য হলে কষ্ট পাবে? যতই হোক অসীম সাফায়াতের জন্য এত পাগল ছিল মেয়েটা। ভাবতে ভাবতে চোখে পানি এসে যায় জবার। গুনগুন করে গান ধরে আকাশের দিকে তাকিয়ে। পিছন থেকে রাবে আসে হো হো করে শব্দ করে চমকে তোলে জবাকে। জবা আগুন চোখে তাকায়। তোর জন্য কি আমি ঠিকভাবে কষ্ট বিলাস করতে পারুম না? হ্যাঁ, কানতে কানতে যে একটু গান ধর্ম সেটাও নষ্ট করে দিস? ধর চাই। আরে আফা, নিচে চলেন, নায়ক আইছে। এখন তো আরো মেলা সুন্দর হইয়া গেছে। কি কমু আফা, না দেখলে বুঝবেন না। কে অসীম ভাই? হ আফা। ইস, আমার লজ্জা করতেছে। অসীম ভাই আমারে দেখে হাসি দিচ্ছে। আমি কেমন আছি জিজ্ঞাসা। আর রাবেয়ার কথা শেষ করতে দেয় না জবা। এক দৌড়ে সে ছাদ ছেড়ে নিচে চলে যায়। রাবেয়াও পিছন পিছন দৌড়ায়। আরে আফা খাড়ান, পড়ে যাইবেন তো আফা। খাবার টেবিলে বসে টুকটাক কথাবার্তা, সাথে দুপুরের ভোজন সারছে আনোয়ার সর্দার আর নিরাজ। মায়া খেতে আসেনি, আসার পরপরই ঢুকে পড়েছে রান্নাঘরে। জহুরার কাজে সাহায্য করছে। মায়াকে দেখে জহুরা রাবেয়াকে রান্নাঘর থেকে সরিয়ে দিয়েছে যাতে মায়া এসে হাত লাগায়। রাবেয়া যেতে চায়নি, কিন্তু জবা জোর করে নিয়ে গেছে। মাংসের বাটিটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হতেই নিরাজের সাথে মুখোমুখি হয় মায়া, হালকা ধাক্কা লাগার মতো। তাড়াহুড়ে কিছুটা ঝোল লেগে যায় নিরাজের শার্টে। বিব্রত ধরে যায় মায়া। কেমন আছে নিরাজ ভাই? নিরাজ অপলক তাকিয়ে থাকে মায়ার মুখপানে। কি মায়াবী দেখতে হয়েছে মেয়েটা। ফর্সা মুখটা আরো জলজল করছে। খানিকটা গোলাকার আকৃতি ধারণ করেছে মুখের আদল। ঘন পাপড়িযুক্ত চোখগুলো এখন কি শান্ত, ঠিক আগের মতোই। নাক মুখ থেকে টপ টপ করে ঘাম ঝরছে মেয়েটার। দেখেই বোঝা যাচ্ছে গরমে খুব নাজেহাল অবস্থা। নিরাজ
চোখ ফিরিয়ে নেয়, প্যান্টের পকেট থেকে রুমাল বের করে শার্ট মুছতে মুছতে উত্তর দেয়, জি ভালো। অসীমকে ডাকতে এসেছিলাম, ও বোধহয় খাওয়ার ঘরে আছে, আসি। নীরাজ চলে যায়, চোখ বুজে নিঃশ্বাস নেয় কিছুটা। আসলে মায়াকে দেখার জন্য সেই ঘরে আসছিল। সামনাসামনি হয় বিষয়টা কেমন হয়ে যায়, মিথ্যে বলে কোনো রকম চলে আসে। বোকা মনকে বারবার করে বুঝেও কেন যেন মাঝে মাঝে অবুঝের মতো আচরণ করে। নীরাজ ঠিক হয়ে গেছে পুরোপুরি, তবু এতদিন পর মায়াকে দেখার লোভ সামলাতে পারল না। নীরাজ চলে যেতে মায়া অবাক হয়ে কিছু একটা ভাবতে থাকে। গত রাতের কথা মনে পড়ে। মায়া যখন কাল রাতে বারান্দায় অসীমের সাথে দাঁড়িয়েছিল, তখন বাড়ির বাইরে কারো হাঁটার শব্দ পায়। কোনো ছেলেমেয়ের ফিসফাস কিছু কথোপকথনও ছিল। মায়া সাহস নিয়ে এগিয়ে যায়, কিছুটা দূরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না, মাথায় লম্বা টুপি, তা মুখ বরাবর নামানো। খানিকটা দূরে একটা মেয়ে দাঁড়ানো, লম্বা ঘোমটা টানানো, তার পরনে কোনো বোরকা জাতীয় কিছু ছিল হয়তো। লোকটার হাতে একটা দামি রূপালি ঘড়ি ছিল। মায়া খেয়াল করে চাঁদের আলো সরাসরি লোকটার হাতে থাকা ঘড়িটার ওপর পড়ে তা চকচক করছিল। মায়া ভালো করে দেখেছিল, স্পষ্ট মনে আছে তার, আজকে নীরাজের হাতে থাকা ঘড়িটার মতো হুবহু ঠিক একই রকম ঘড়ি। জহুরার ধাক্কাতে ধ্যান ভাঙে মায়ার। মাংসের বাটিটা মায়ের হাতে নিয়ে বকতে বকতে চলে যায় জহুরা। মায়াও আর বেশি কিছু ভাবে না, পরনের ঘরমাক্ত কাপড় পাল্টাতে চলে যায় নিজের ঘরে। নিজের ঘরে জবাকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হয় অসীম। চারিদিকে চোখ বুলায় মায়া আছে কিনা তা দেখার জন্য। মায়া নেই, তাহলে ঘরে ঢোকা ঠিক হবে না। এমনিতেও মেধাকে নিয়ে যত ঝামেলা চলছে, তার উপর আবার জবা। তাছাড়া জবা মেয়েটার মাথা ঠিক নেই, হুটহাট কি না কি করে বসবে ভেবেই দরজা থেকে বেরিয়ে যেতে উদ্যত হয় অসীম। সাথে সাথে জবা ডাকে, চলে যাবেন অসীম ভাই, আপনার সাথে দুইটা কথা কইতেও কি পারি না? এত অবহেলা করেন কেন আমারে? আপনার বউ আসতে বইলে কি কারোর দিকে তাকানো যাইব না? অসীম পিছন ফেরে না, দরজায় দাঁড়িয়ে সামনে ঘুরে উত্তর দেয়, এইভাবে কারো ঘরে ঢোকা আমার পছন্দ না জবা। কোনো কথা থাকলে সবার সামনে বলবে, একা একা না। তুমি কি চাও আমার বউকে নিয়ে আমি আজকেই চলে যাই? দয়া করে আবার যার কথা বললেন না অসীম ভাই, আমি চাই আপনি সারা জীবন এই বাড়িতে থাইকা যান। আপনার না দেখে আমার দম বন্ধ লাগে। আপনারা ছাড়া আমি ভালো থাকতে পারুম না অসীম ভাই, আমার একটু নিজের কাছে ঠাঁই দেন। আমি অধিকার চাই না, খালি একটু চোখের দেখা দেখতে চাই। আপনি চইলা যাওয়ার পর আমি পাল্টে গেছি, আমারে দেখে বোঝেন না? এখনো তাহলে তোমার মাথা ঠিক হয়নি? শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে করে এলোমেলো ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। বলে অসীম নিজের ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। জবা অসহায়ের মতো হাঁটু মুড়ে বসে কাঁদতে কাঁদতে বলে, অন্য কাউরে আমি বিয়ে করতে চাই না অসীম ভাই, আব্বা সহ বাড়ির সবাই চায়, আমি তো এখনও আপনারই চাই। জবা উঠে দাঁড়াতেই মায়া ঘরে প্রবেশ করে। জবাকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে মায়া খানিকটা অবাক হয়ে সংকোচ নিয়ে জিজ্ঞেস করে, কাঁদছ কেন, কি হয়েছে? জবা উত্তর দেয় না, কিছুটা বিরক্ত হয়ে মায়াকে আপাদমস্তক দেখতে থাকে। মায়াকে দেখে হিংসা হয় জবার, মনে মনে কঠিন ভাষায় গালি দেয় দু চারেক। তোমার নাকি বিয়ে? হ্যাঁ, খুশি হয়েছো তুমি? এত খুশি হওয়ার দরকার নেই, বেশি খুশি হইলে বেশি কাঁদবা। বলে ঘর ছেড়ে বেরিয়ে যায় জবা। যাওয়ার সময় কাঠের দরজাটা ধরাম করে ধাক্কা দিয়ে অস্পষ্ট ভাষায় কিছু একটা বলে যায়। মায়া আন্দাজ করতে পারে জবার কান্নার কারণ। মনে মনে নিজের প্রতি এক আকাশ সমান অভিমান জমে যায়। অজানা এক ব্যথায় বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কান্না পায় নিজের স্বামীর প্রতি অন্য মেয়ের এত আকাঙ্ক্ষা দেখে। অসীমরা এ বাড়িতে এসেছে আজ 2 দিন, কাল ভোরেই চলে যাওয়ার কথা। আনোয়ার সর্দার, নীরাজ সহ বাড়ির সকলে অনেক বলেছে জবার বিয়ে পর্যন্ত থেকে যেতে, কিন্তু অসীমের ব্যবসা কাজবাজ আর মায়ার পড়াশোনা ক্ষতি হবে বলে থাকতে পারবে না। জবার বিয়ের সময় আসবে বলেছে। এদিকে অসীমের কাল চলে যাওয়ার কথা শুনে জবা ঘরে দরজা বন্ধ করে কেঁদে চলেছে। তখন থেকে মায়ার মনটাও তেমন ভালো না, মনের ভেতর অস্থিরতা কাজ করছে কোনো কারণে। এতদিন পর গ্রামে এসেছিল, আবার চলে আসছে।
না জানি আবার কতদিন পর আসতে পারবে। বাড়ির সবার জন্য খুবই কষ্ট হচ্ছে। আসার সময় পলাশ হাত ধরেছিল গাড়িতে ওঠার আগ পর্যন্ত, ছাড়তেই চাইছিল না। সরোয়ার ও ঘন ঘন চোখ মুছছিলেন, আর মুর্শিদা তো আসার আগের দিন থেকে মন ভার। কলির সাথে দেখা হয়নি, কলি বাড়িতে ছিল না, তাই হয়তো মনটা খারাপ লাগছে মায়ার। কলির কথা মনে হতেই মায়া চট করে কাপড় চোপড় ব্যাগটা খোলে, সেখান থেকে একটা বড় প্যাকেট বের করে। কলির জন্য 2 সেট জামা এনেছিল মায়া, দেয়া হয়নি, আসার দিন দেবে বলে রেখেছিল। কিন্তু এ কাজ সে করতে করতে তার মনে ছিল না। মনটা আর খারাপ হয় মায়ার। এখন উপায়, আজ তো আর দেয়া সম্ভব না। কাকে পাঠাবে বাড়িতে? সলিম তার নিজের কাজ নিয়ে সারাদিন পড়ে থাকে, অসীমকে তো পাঠানো ঠিক হবে না, জামাই মানুষ তো। তাহলে মায়া কিছু একটা ভাবে, তারপর ব্যাগ হাতে নিরাজের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। দরজা খোলাই ছিল, নিরাজ চেয়ারে বসে খাতা কলম নিয়ে কোন হিসাবের কাজ করছিল। মায়া দরজায় দাঁড়িয়ে হালকা কাশি দেয়, আমতা আমতা করে বলে, আসতে পারি? নিরাজ মায়ের কণ্ঠ শুনে ভারী ফারাক হয়, অবাক হয়। এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, আসুন। মায়া এগিয়ে যায়, কিছুক্ষণ চুপ থেকে তারপর হাতে থাকা প্যাকেটটা নাড়াচাড়া করে বলে, একটা দরকার ছিল। নিরাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, মুখে হালকা হাসি রেখে বিনয়ের সাথে বলে, ও আচ্ছা, কি দরকার? বসুন, বসে কথা বলুন। না না, আসলে দরকারটা হলো, এই প্যাকেটটা নিয়ে একটু আমার বান্ধবীর কলিকে দিতে পারবেন? আসলে আমারই দেওয়ার কথা ছিল, কিন্তু মনে ছিল না, আর তাড়াহুড়োতে চলে এসেছিলাম। ও, কবে দিতে হবে? কি আছে এতে? ওর জন্য আমার তরফ থেকে উপহার, আপনার যখন সময় হবে তখন দিলেই হবে। আচ্ছা, এর মাঝে কলির সাথে কি আপনার কখনো দেখা হয়েছে? নিরাজ উত্তর দেয়, হয়েছে, 2-1 বার। কেন? মায়া কিছু বলে না, প্যাকেটটা চুপচাপ এগিয়ে দেয় নিরাজের দিকে। নিরাজ হাত উঠিয়ে প্যাকেটটা নিতে গেলে মায়ার চোখ যায় তার হাত ঘড়িটার দিকে। আবার মনে পড়ে সেদিন রাতের কথাটা। এলোমেলো অনেক কিছু ভাবতে চায়, কিন্তু জোর করে তা ঠেকে রাখে। মায়ের হাত থেকে প্যাকেটটা নিয়ে নিরাজ আলমারিতে তুলে রাখে। ধন্যবাদ, মনে করে দিয়ে দিবেন, কলি অনেক ভালো মেয়ে। জানি আমি, আসি, ভালো থাকবেন। বলেই মায়া চলে যায়। নিরাজের বুকের ভেতরটা ধকধক করে। আজই বোধ হয় এই প্রথম মায়ার সাথে মুখোমুখি তার এত কথা হলো। কি মিষ্টি মায়ের মুখটা! কথা বলার সময় গালের তিলটা আরও স্পষ্ট প্রকাশ পায়, ঠোঁটগুলো যেন ছন্দের তালে তালে নাচতে থাকে। হায় আফসোস, সে যাকে চায় সে তাকে কেন পায় না। নিরাজ তার বিছানার নিচে থেকে দুপুর খানা বের করতে ভাবতে থাকে, তোমাকে এইভাবে আর রাখতে পারছি না, শুধু শুধু পাপের বোঝা বাড়াচ্ছি। তার থেকে বরং তুমি আমার মালিকের কাছে চলে যাও। কাল মায়া চলে যাওয়ার আগে আমি তার জিনিসটা তাকে ফেরত দেব। মনের সব কথা বলে দিয়ে মাফ চেয়ে নেব মায়ের কাছে। যা ভাবার ভাবুক, ভুল তো মানুষ মাত্রই হয়, শোধরালে তার পাপ থাকে না। তবু আর মনের ভেতরকার বোঝা আর পাপবোধ না থাকুক, হালকা হতে হবে। দিনের ক্লান্তি গলে গিয়ে নেমে আসে ধূসর আলো। আকাশের বুক জুড়ে লালচে আভা ছড়িয়ে পড়ে, যেন রক্তিম স্বপ্নের আঁচড় কেটে গেছে দিগন্তে। পাখিরা ঘরে ফিরে আসে আপন নীরে, আর বাতাসে ভেসে বেড়ায় অচেনা এক মমতার গন্ধ। মুহূর্তের নিস্তব্ধতায় মনে হয় এ দুনিয়া যেন অদৃশ্য কারো কোমল হাত ধরে ধীরে ধীরে ঘুমের দিকে হাঁটছে। মায়া আপন মনে সন্ধ্যা হতে দেখছে। গ্রামের প্রতিটা ভোর থেকে রাত পর্যন্ত প্রতিটা সৌন্দর্য রূপ বদলানো মায়ার হৃদয়ের গহীনে গাঁথা রয়েছে। এ নির্মল হাওয়া তার হৃদয়ে নাড়া দিয়ে ওঠে। গ্রামের কাদামাটি মাখে গায়ে মেখে তার বেড়ে ওঠা। আজ সে গ্রাম ছেড়ে থাকতে হয় একটা যান্ত্রিক শহরের কোলাহলপূর্ণ ভিন্ন পরিবেশে। জানালার ধারে দাঁড়িয়ে মায়া এ কথাগুলোই ভাবছিল। মনের ভেতরটা বড্ড অস্থির লাগছে তার। চলে যাবে বলে নাকি অন্য কোনো কারণে বুঝতে পারছে না। হঠাৎ পিছন থেকে কারো কোমল স্পর্শ টের পায় মায়া। বুঝতে পারে অসীম ছাড়া কেউ না। তার প্রতিটা স্পর্শ মায়ের এখন চেনা। আলতো করে কোমর জড়িয়ে ধরে আছে অসীম। মায়াকে শক্ত করে ধরতে চাইলেও তা করতে পারে না। মায়ার বয়স আর শারীরিক অবস্থা অসীমের মতো সবল না।
কোমরে হাত রেখে মুখটা এগিয়ে মায়ের কানের কাছে ফিসফিস করে বলে, তাড়াতাড়ি বড় হয়ে যা মায়াবতী, তোমাকে শক্ত করে ধরতে পারি না। মায়া কাচুমাচু করে, কিন্তু প্রতিবারের মতো ছুটতে চায় না অসীমের কাছে থেকে। নিজের শরীর কিছুটা এলিয়ে দেয় অসীমের বাহু ডোরে। কি হয়েছে, মন খারাপ? মায়া উত্তর দেয় না। অসীম আবারও জিজ্ঞেস করে, মন খারাপ কেন? কাল চলে যাবে তাই? বাড়িতে থাকতে চাও আরও? মায়া জোরে একটা শ্বাস ছাড়ে। দীর্ঘশ্বাস শুনে অসীম বুঝে যায় মায়ের সত্যি মন ভালো নেই, কিন্তু কেন? অসীম আবারও জিজ্ঞেস করে, মন খারাপ কেন বলা যাবে আমাকে? আচ্ছা, যারা যাকে ভালোবাসে তারা তাকে পায় না কেন? মায়ের মুখে হঠাৎ এমন ধরনের কথা শুনে অসীমের বুক কেঁপে ওঠে, চক্কর দিয়ে ওঠে মাথার ভেতর। মনের ভেতর অজানা কোনো এক দুশ্চিন্তা ভর করে বসে। মুহূর্তের মধ্যেই যেন শরীর মাথা ভার লাগা শুরু হয়। তার মানে মায়া কি কাউকে? হুট করে মায়ের কোমর ছেড়ে দেয় অসীম। গম্ভীর কণ্ঠে বলে, হঠাৎ এ কথা কেন মায়া? কে কাকে ভালোবাসলো আর তাকে পেল না? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। মায়া শান্ত গলায় ধীর গতিতে বলে, এই যে মেধা আপুকে যে আপনি পাননি, মেধা আপু আপনাকে পায়নি, জবাও আপনাকে পায়নি, কলিও নিরাজ ভাইকে পায়নি।